সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিকে তোমাদের যদি ভূগোল বিষয়টি থেকে থাকে তাহলে তোমরা এসেছো সঠিক ভিডিওতে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সংসদের তৈরি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং এখানে একাধিক বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এই প্রশ্নপত্র তৈরিতে সাহায্য করেছে এবং এই প্রশ্নপত্রটি ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ একেবারে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের জন্য আজকে আমাদের ভূগোল বিষয়ে বিশেষ প্রশ্ন উত্তর ভিডিও। আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। আর অবশ্যই বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো প্রথমে তোমাদের জন্য কি প্রশ্ন রয়েছে একবার দেখে নিই। আর তোমাদেরকে বলে রাখি, যেহেতু উত্তর সহ আলোচনা করছি এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালোভাবে ফলো করবে এবং তোমাদের যদি সহায়িকা থাকে বড় প্রশ্নের উত্তরগুলো করে নেবে। তো ছোট প্রশ্নের উত্তরগুলো একবার দেখে নাও। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ পার্ট বিতে তোমাদের রয়েছে 35 নাম্বার। তো 35 নাম্বার মানে হিউজ পরিমাণে নাম্বার তোমাদের রয়েছে। এমসিকিউ এসিকিউ যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমরা প্রচুর নাম্বার কিন্তু পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, স্তরবিহীন নবীন মাটির নাম কি? দেখো ডান ধারে আমরা প্রশ্ন রেখেছি এবং বাঁ ধারে উত্তরগুলি আলোচনা করা হয়েছে। দেখো স্তরবিহীন নবীন মাটির নাম কি? উত্তর হয়ে যাবে অ্যান্ট্রিসল, অর্থাৎ অপশন নাম্বার বি অ্যান্ট্রিসল। স্তরবিহীন নবীন মাটির নাম হলো অ্যান্ট্রিসল। তো তোমরা এই ভিডিওটা যদি একবারে তোমাদের না হয়, বারবার যদি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে আসবো, ল্যাটেরাইট মাটি পরিলক্ষিত হয় কোন জলবায়ু অঞ্চলে? অনস্ক্রিন উত্তর দেখো, আর্দ্রক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। ওকে, ল্যাটেরাইট মাটি পরিলক্ষিত হয় আর্দ্রক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্ন চলে আসবো, সিট ফ্ল এর মতে শীর্ষ স্তরের মাটির ক্ষয়কার্যকে কি বলে? উত্তর হয়ে যাবে সিট ইরোশন। ওকে, নেক্সট চলে আসবো, মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেভকে। নেক্সট প্রশ্ন চলে আসবো, চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে কি বলে? উত্তর হবে রেনজিনা। ওকে, অপশন নাম্বার এ, চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে রেনজিনা। নেক্সট প্রশ্ন, শিলাস্তরে আয়াম বরাবর বয়ে যায় দেখো কোন নদী দিয়ে? উত্তর হয়ে যাবে পরবর্তী নদী। শিলাস্তরে আয়াম বরাবর বয়ে যায় পরবর্তী নদী। নেক্সট প্রশ্ন, সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্ত সমুদ্রে উন্মুক্ত হলে তাকে কি বলে? উত্তর হয়ে যাবে স্পিট। সামুদ্রিক বাঁধের এক প্রান্ত যদি স্থলভাগের সঙ্গে যুক্ত হয় এবং অন্য প্রান্তটা যদি সমুদ্রে উন্মুক্ত হয়ে যায় তাহলে তাকে বলবো স্পিট। নেক্সট প্রশ্ন, নদীগ্রাম স্বাভাবিক ক্ষয়চক্রের কোন অবস্থায় দেখা যায়? দেখো নদীগ্রাম স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে আসবো, উত্তর ভারতে পশ্চিমী ঝামেলার আবির্ভাব ঘটে কোন সাগর থেকে? দেখো উত্তর ভারতে পশ্চিমী ঝামেলার আবির্ভাব ঘটে, উত্তর হবে ভূমধ্য সাগর থেকে। ভূমধ্য সাগরে আসা পশ্চিমা বায়ুর প্রভাবে। ওকে, ভূমধ্য সাগর হবে। নেক্সট প্রশ্নে চলে আসি, দক্ষিণ আফ্রিকার কেপটাউন এর জলবায়ু হলো কীরকম? দক্ষিণ আফ্রিকায় কেপটাউন এর জলবায়ু হলো, কেপটাউনের জলবায়ুটাও তোমরা মনে রাখবে ভূমধ্য সাগরীয় জলবায়ু। নেক্সট প্রশ্নে চলে আসি, সারা বছর গ্রীষ্মকাল লক্ষ্য করে যায় কোন অঞ্চলে? সব সময় গ্রীষ্মকাল। ওকে, সারা বছর গ্রীষ্মকাল। আমাদের যেমন সারা বছর গ্রীষ্মকাল দেখা যায়, একবার দেখে নাও, এটা হবে নিরক্ষীয় জলবায়ু। আমরা ভারত কোন জলবায়ুর দেশ? কে বলতে পারবে? অপশানে কমেন্ট করে জানাও। ভারত কিন্তু মৌসুমী জলবায়ুর দেশ। ওকে, হ্যাঁ ঠিকই ধরেছ, ভারত মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুতে শীত গ্রীষ্ম সব কিন্তু পরিলক্ষিত হয়, কিন্তু সারা বছর গ্রীষ্মকাল লক্ষ্য করা যায়, এটা হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো, 12 নম্বর প্রশ্ন, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয় কোন মেঘ থেকে? তোমরা এটা ক্লাস 7-8এও পড়েছো। বজ্রবিদ্যুৎ সহ মেঘগুলো দেখো মুষলধারে বৃষ্টিপাত হয়, উত্তর হয়ে যাবে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। নেক্সট প্রশ্নে চলে আসছি, মেরু সীমান্ত তত্ত্বটির প্রবর্তক কে? উত্তর হবে মেরু সীমান্ত তত্ত্বটির প্রবর্তক হবেন বার্কনেস, মেরু সীমান্ত তত্ত্ব। নেক্সট চলে আসবো, গ্রিনল্যান্ডে সারা বছর বিরাজ করে কি বিরাজ করে? উত্তর হবে প্রতিপ ঘূর্ণবাত। গ্রিনল্যান্ডে সারা বছর বিরাজ করে প্রতিপ ঘূর্ণবাত। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম কি?
উত্তর হিসাবে হ্যাডলি কোষ। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি রয়েছে তার নাম হচ্ছে হ্যাডলি কোষ। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কিলোমিটার উচ্চতায় কত কিলোমিটার উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখো ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায় জেট বায়ু কিন্তু প্রবাহিত হয়। এল নিনো হলো এক প্রকার, দেখো উষ্ণ সমুদ্র স্রোত নাকি শীতল বায়ু নাকি কি? দেখো উত্তর হয়ে যাবে উষ্ণ সমুদ্র স্রোত। এল নিনো হলো এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত। নেক্সট প্রশ্ন, খনিজ জ্বালানি ব্যবহারের ফলে প্রতি বছর কার্বন বায়ুতে যুক্ত হয়, প্রতি বছর কার্বন বায়ুতে যুক্ত হয় কত করে? উত্তর হয়ে যাবে দেখো 5 GT। ওজোন গ্যাসের আবরণ জীবকুলকে রক্ষা করে কোন রশ্মি থেকে? দেখো ওজোন গ্যাসের আবরণ আমাদের জীবকুলকে রক্ষা করে কোন রশ্মি থেকে? উত্তর হয়ে যাবে অতিবেগুনি রশ্মি থেকে। কারণ আমরা জানি সূর্যের আলোতে প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মি থাকে, আর ওজোন গ্যাস সেটাকে কিন্তু আমাদেরকে সেটা ফিল্টার করে দেয় এবং আমাদের শরীরে কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ ওজোন গ্যাস এর আবরণটা কিন্তু ওজোন স্তর আমাদের জীবকুলকে রক্ষা করে অতিবেগুনি রশ্মি থেকে। নেক্সট প্রশ্ন চলে আসবো, আজ পর্যন্ত ভারতবর্ষে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আজ পর্যন্ত ভারতে 54টি জাতীয় উদ্যান কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন, দেখো ভারতের একটি জীববৈচিত্র্যের হটস্পট কোন এলাকা? দেখো ভারতের একটি জীববৈচিত্র্যের হটস্পট কি হবে? উত্তর হবে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় হলো ভারতের একটি জীববৈচিত্র্যের হটস্পট। নেক্সট প্রশ্ন, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা বাঁধারে দেখতে পাচ্ছ, লেফট সাইডে দেখবে। প্রশ্নের উত্তর দেখো, রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। দেখো রাসায়নিক ধর্ম অনুযায়ী বা রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো একটা হচ্ছে মৃত্তিকাকে আম্লিক, অর্থাৎ যার pH 7-এর বেশি, ওকে। ক্ষারকীয়, যার pH 7-এর কিন্তু কম, এবং পশমিত, অর্থাৎ যার pH মান কত 7, তাই এই 3 ভাগে কিন্তু ভাগ করা যায়, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে চলে আসবো, জীববৈচিত্র্য বিনাশের 2টি কারণ লেখো। দেখো জীববৈচিত্র্য কেন বিনাশ হচ্ছে? বৃক্ষছেদন, চোরাশিকার, অত্যাধিক পশুচারণ, এছাড়াও কৃষি ও বাসভূমির সম্প্রসারণ, অর্থাৎ অত্যাধিক পরিমাণে পশুচারণ, পশুদের চড়ানো হচ্ছে, এছাড়াও চোরাশিকারি বেড়ে গেছে এবং বৃক্ষছেদন, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, বনভূমির সম্প্রসারণ এবং অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, এই এক্সেট্রা ইত্যাদি কারণে কিন্তু কি হচ্ছে, আমাদের জীববৈচিত্র্য বিনাশের দিকে যাচ্ছে। নেক্সট প্রশ্ন চলে আসবো, কলকাতা বন্দরের সহযোগী বন্দরটির নাম কি? দেখো কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া বন্দর, একটু মনে রাখবে, কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া বন্দর। নেক্সট প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের রাজধানী হলো রায়পুর। নেক্সট দেখো, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? উত্তর হয়ে যাবে পরিকল্পনা অঞ্চল কাকে বলে। দেখে নাও, কোনো ভূখণ্ডে সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার উদ্দেশ্যে ও কর্মসূচিকে একইভাবে কার্যকরী করা হয় এবং যদি সমগ্র অঞ্চলটির ভূপ্রাকৃতিক ও আর্থসামাজিক অবস্থা অভিন্ন মানে কি একই হয়, তাহলে তাকে পরিকল্পনা অঞ্চল বলে। কি বললাম আরও একবার দেখো, কোনো ভূখণ্ডে সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার উদ্দেশ্যে কর্মসূচিকে একইভাবে কার্যকরী করা হয় এবং যদি সমগ্র অঞ্চলটির ভূপ্রাকৃতিক ও আর্থসামাজিক অবস্থা একই হয়, তাকে কিন্তু পরিকল্পনা অঞ্চল বলে। নেক্সট প্রশ্ন চলে আসবো, মেগা সিটি কি? দেখো মেগা সিটি কি? যখন কোনো শহরে জনসংখ্যা 50 লক্ষের বেশি হয়, ওকে, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা সিটি বলে। উদাহরণ মুম্বাই, দিল্লি, এগুলো হচ্ছে মেগা সিটি, ওকে, মনে থাকবে। 50 লক্ষের বেশি জনসংখ্যা হলে তাকে মেগা সিটি বলে। নেক্সট বলো, পৌরপুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর দেখো, প্যাট্রিক গেডেস 1915 সালে পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট, দীঘার উপকূল সীমান্তে কী ধরনের গ্রামীণ বসতি দেখা যায়? দেখো দীঘার উপকূল সীমান্তে, প্যাট্রিক গেডেস 1915 সালে দীঘার উপকূল সীমান্তে এই ধরনের গ্রামীণ বসতি দেখা যায়। দীঘার উপকূল সীমান্তে কী ধরনের গ্রামীণ বসতি দেখা যায়? উত্তর হবে রৈখিক বা দণ্ডাকৃতি, ওকে, রৈখিক বা দণ্ডাকৃতি এই ধরনের গ্রামীণ বসতি দেখা যায়। আর তার আগের প্রশ্নটা যেটা বললাম, পৌরপুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে প্যাট্রিক গেডেস 1915 সালে, ওকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে আসছি, দীঘার উপকূল সীমান্তে কী ধরনের গ্রামীণ বসতি দেখা যায়? হলো দেখো বেল শেপড এজ বা সেক্স পিরামিড লক্ষ্য করা যায় কোন কোন দেশে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। 9 নম্বর প্রশ্নের উত্তর হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা, এখানে বেল শেপড এজ এবং সেক্স পিরামিড লক্ষ্য করা যায়। নেক্সট চলে আসছি, অতি জনসংকীর্ণতা কাকে বলে? দেখো অতি জনসংকীর্ণতা
অতি জনসংকীর্ণতা, যখন কোনো দেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদ, জমির কার্যকারিতা, সম্পদ উৎপাদনের চেয়ে জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যায়। দেখো, তাহলে যা সম্পদ আছে তার থেকে জনসংখ্যা যদি অতিরিক্ত বেড়ে যায় বা যা সম্পদ ব্যবহারের যোগ্যতা ও কার্যকর জমিকে অতিক্রম করে, তখন সেই অবস্থাকে অতি জনকীর্ণতা অর্থাৎ জনসংখ্যা হ্রাসের হার বেড়ে যাওয়াকে আমরা এক কথায় বলতে পারি অতি জনাকীর্ণতা। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো। নেক্সট প্রশ্ন দেখো, পৌরপুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, এটা বলা হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন, অতি জনকীর্ণতা কাকে বলে, এটাও বললাম। তো যখন সম্পদের ব্যবহারের থেকে জনসংখ্যা কিন্তু বেড়ে যায়, ওকে, যদি জমির কার্যকারিতা, সম্পদ উৎপাদনের চেয়ে জনসংখ্যা যদি অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন আমরা তাকে বলবো অতি জনাকীর্ণতা। নেক্সট প্রশ্ন চলে আসছি, পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম লেখো। উত্তর দেখো, পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, যার দৈর্ঘ্য হচ্ছে 9280 কিলোমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, ওকে, মনে রাখবে, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম লেখো। তৈল শোধনাগার বা তেল শোধনাগার ভারতের বলেছি, ওকে, গুজরাটের জামনগর, এটা হচ্ছে ভারতের বৃহত্তম তেল শোধনাগার কেন্দ্র। নেক্সট প্রশ্ন, জার্মানির ম্যানচেস্টার কাকে বলে। দেখো, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। তাহলে জার্মানির ম্যানচেস্টার কাকে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির ম্যানচেস্টার দেখে নাও, উত্তর হয়ে যাবে গ্ল্যাডব্যাক শহরকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, রবি শস্য কাকে বলে। দেখো 14 নম্বর প্রশ্ন উত্তর, রবি শস্য না যেসব ফসলের চাষ শীতের প্রারম্ভে করা হয়, অর্থাৎ শীতকালে, ওকে, শীতের প্রারম্ভে করা হয় এবং বর্ষার শুরুতে ফসলটা তুলে নেওয়া হয়, তাকেই বলবো রবি শস্য। মনে থাকবে, তো রবি শস্য কাকে বলে, যেসব ফসলের চাষ শীতের শুরুতে করা হয় এবং বর্ষার শুরুতে ফসল তুলে নেওয়া হয়, তাকে রবি শস্য বলে। ফর এক্সাম্পল গম, তৈলবীজ এক্সেট্রা, এগুলো মনে রাখবে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, কিন্তু কোনো প্রশ্ন নেই। এরপর চলে আসছি বড় প্রশ্নে। দেখো, বড় প্রশ্ন তোমাদের জন্য কীরকম টাইপের আসতে পারে বা কীরকম আসবে একটু তোমরা ধারণা নিতে পারো। তো ছোট প্রশ্নগুলো আমরা তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা এখন সেট নাম্বার 6 নিয়ে আলোচনা করছি। আমাদের কাছে 20টার মতো সেট রয়েছে। এই 20টা সেট তোমরা যদি পেতে চাও, জাস্ট একটা কমেন্ট করো, আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো 20টা সেটই মডেল প্রশ্নপত্র। এই 20টা সেট থেকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তো অবশ্যই তো তোমরা 100% কমন পাবে, গ্যারেন্টি। তো তোমাদেরকে বললাম, পার্ট বি থেকে যেহেতু 35 নম্বর তোমাদের থাকছে, তাহলে 35 নম্বর হাতের মুঠোয় আনতে হবে এবং প্রজেক্টে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল 30 নম্বর থাকছে ভূগোলে, তাহলে তো অনেকটাই নাম্বার উঠে আছে না। তো এগুলো তোমরা প্র্যাকটিস করো। 20টা সেটই তোমরা যদি আলোচনা শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমে দেখো বড় প্রশ্ন কী রয়েছে একটু দেখে নিই। দেখো, বড় প্রশ্ন দেখো, প্রথমেই উপকূল রেখা ও তটভূমির পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার বাঁধের চিত্রসহ বিবরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দেখে নাও। উষ্ণতা পার্থক্য অনুযায়ী বিভিন্ন প্রকার যান্ত্রিক আবহাওয়ার বর্ণনা দাও। দেখো 2 নম্বরে দেখো, এটা অর্থাৎ এটা অথবা এটা, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। 2 নম্বরে দেখো, এটা অথবা এটা, যেটা খুশি করবে। ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। স্থিতিশীল পুনর্যৌবন কাকে বলে। অথবা দেখো, মাটির কণার আকৃতি অনুযায়ী মাটি শ্রেণীবিভাগ করো। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র হওয়ার কারণ কি। নেক্সট প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। ভারতের ডাল চাষের কী কী সমস্যা আছে, এটা দেখবে। আচ্ছা, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। ভারতের পাট শিল্পের সমস্যা লেখো। দেখো, হলদিয়া বন্দরকে কেন্দ্র করে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ লেখো। এর একই সাথে সিবিডি কি। দেখো, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভূগোলের থেকে প্রচুর পরিমাণে কিন্তু নাম্বার তোলা যায়। তোমাদেরকে দেখো জানিয়ে রাখি, দেখো 2 + 5 7, তাহলে তোমরা কোনটা করবে, অবশ্যই 2 + 5টা করবে, কিন্তু ওকে, যেটা পারবে সেটা অবশ্যই করবে, কিন্তু এরকম ভেঙে দেওয়া আছে না, এইখান থেকে নাম্বার কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, দেখো 3 + 4 এই প্রশ্নটা অবশ্যই করবে। 5 + 2 এগুলো কিন্তু করতে পারো। 7 নম্বরে ডাইরেক্ট করতে যাও না, তাহলে 7 নম্বরের মধ্যে 5 বা 6 যদি দেয়, তাহলে নাম্বারটা কমে যেতে পারে। দেখো, এছাড়াও তোমাদেরকে যেটা বললাম যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। ভারতে পাট শিল্পের সমস্যা লেখো। 5 নম্বর, হলদিয়া বন্দরকে কেন্দ্র করে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি, সিবিটি কি, এটা বলে দিয়েছি। আর অথবা দিয়ে দেখো, কোয়াটার্নারি ও কুইনারি অর্থনৈতিক ক্ষেত্র বলতে কি বোঝো, জনসংখ্যা পিরামিডের গুরুত্ব লেখো। তো এটাই ছিল তোমাদের জন্য আজকের আমাদের মডেল প্রশ্নপত্র নাম্বার 6। তোমরা মডেল প্রশ্নপত্র নাম্বার 7 এবং অন্যান্য 20টি সেট তোমরা যদি পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমার মতো তোমার বন্ধুরাও কিন্তু অনেকটাই উপকৃত হবে। যেহেতু বোর্ডে তৈরি মডেল প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি, আশা করছি তোমাদের সময় নষ্ট হয়নি। তো একটা লাইক তো অবশ্যই করা যেতে পারে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।